আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। এসআইআর ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে আবারও উত্তেজনা চুঁচুড়ার এসডি অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে জেলা শাসক সরাসরি হস্তক্ষেপ। মকর সংক্রান্তি পূর্ণ লগ্নে পূর্ণ অর্জনের গঙ্গা স্নান। গঙ্গাসাগরের পাশাপাশি হুগলি ত্রিবেণীর গঙ্গার ঘাট সহ বিভিন্ন ঘাটে পুণ্যার্থীদের ভিড় পূর্ণ স্নানে। প্রবীণ ও শারীরিক অসুস্থদের শুনানি কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই, এমনই কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তা সত্ত্বেও দেখা যাচ্ছে শুনানি কেন্দ্রে প্রবীণ ও অসুস্থদের ভিড়। স্বাভাবিক কারণেই ক্ষোভ। প্রায় এক দশক পর রাজ্য রাজনীতিতে আবারও সিঙ্গুর। আগামী 18 জানুয়ারি সিঙ্গুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। সিঙ্গুরবাসী শিল্পের দাবি তুলবেন প্রধানমন্ত্রীর কাছে, এমনই খবর। আসছে বিস্তারিত খবরে। ফর্ম 7 জমা নিয়ে উত্তেজনা চুঁচুড়ার এসডি অফিসে। হস্তক্ষেপ হুগলি জেলা শাসকের। আবারও চুঁচুড়া বিধানসভা এলাকায় ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি। সাধারণ মানুষের পাশাপাশি বিজেপির বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ ও দলীয় নেতারা ফর্ম 7 জমা দিতে চুঁচুড়া এসডি অফিসে হাজির হয়েছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হুগলি জেলার জেলা শাসক। জেলা শাসক নির্বাচন কমিশনের গাইডলাইন স্মরণ করিয়ে দিয়ে স্পষ্ট জানান, নির্দিষ্ট নিয়ম মেনেই ফর্ম 7 জমা নেওয়া হবে। জেলা শাসকের বক্তব্য, শুধুমাত্র বিএলএরাই ফর্ম 7 জমা দিতে পারবেন এবং একসঙ্গে সর্বোচ্চ 10টি ফর্ম জমা দেওয়ার অনুমতি রয়েছে। নির্দেশ দেওয়ার পর এসডিও অফিসের সামনে জমে ওঠা ভিড় ফাঁকা করতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি। কি বলছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা শাসক, শুনুন। এসডিও অফিসার এলো, এসে বলছে এত ভিড় কেন, কি ব্যাপার, আপনারা কেন এসছেন? আমাদের ধমকা চমকা দিল, বললো এখানে তো এত ফর্ম নেওয়া যাবে না। বললো আমরা কী করতে হবে, বললো আপনারা 10টা করে ফর্ম দিতে পারেন, যে বিএলএ2 সেই শুধু দেবে, অন্য কেউ দিতে পারবে না। ঠিক আছে, আমরা বিএলএ2 আমরা দেবো, আমরা দেওয়ার জন্য রেডি হলাম। আমরা নিচে এসে সবাই 10টা করে ফর্ম নিয়ে যাচ্ছি। যখন আমরা উপরে গেলাম তখন আমাদের বলছে যে না না না, হবে না, আপনারা আপনাদের বুথে গিয়ে জমা দেন, এখানে হবে না। আবার উল্টে नॉर्मल है, वहाँ पर हियरिंग चल रही है, तो गादा गादा तो देवार कथा नहीं। আমাদের ম্যাক্সিমাম যে গাইডলাইন আছে 10টি যে ফর্ম আছে অ্যান্ড বিএলও যে আছে সেটা দেওয়ার কথা আছে। ওখানে যদি কেউ আননেসেসারি ওখানে ঢুকবে, ইস্যু করবে, আমাদের যে ওখানে লাইনে দাঁড়িয়ে আছে তার একটু অসুবিধা হচ্ছে। সে নিয়ে আমি শুনলাম এখানে কিছু লোকজন এসেছে, ওখানে হিয়ারিং প্রসেস একটু স্টপ হচ্ছে। তার জন্য আমি এসেছি, দেখলাম কি আছে। ওখানে যে রিপ্রেজেন্টেটিভ ছিল ফ্রম পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বিজেপি, ওনাকে বোঝানো হয়েছে যে প্রসেস ইয়ে আছে, পদ্ধতি ইয়ে আছে, এটা ফলো করতে হবে। আশা করছি কি ও বুঝবে, প্লাস আমাদের যে হিয়ারিং প্রসেস আছে এটা চলতে থাকবে। মানে সব ফর্ম নিয়ে এক একজনের 10টা সব ফর্ম ঠিক আছে, এটা এরকম করা যাবে। স্যার, হিয়ারিং কত পার্সেন্ট হলো আপাতত? চলছে। রিপোর্ট এলএমসিএল নিউজ। বেআইনিভাবে কয়লা চুরি করতে গিয়ে ধসে চাপা পড়ে মৃত 3, গুরুতর আহত 2। ঘটনার পর পুলিশ প্রশাসনের সচেতনতা শিবির। বিসিসিএল এর খোলামুখ খনি থেকে বেআইনিভাবে কয়লা চুরি করতে গিয়ে ধসে চাপা পড়ে বেশ কয়েকজন, এমনই খবর পাওয়া যাচ্ছে। আসানসোলের কুলটি থানার বড়িরা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে বিসিসিএল কর্তৃপক্ষ এবং কুলটি থানার পুলিশ পৌঁছায়। বিসিসিএল এর পক্ষ থেকে জেসিবি দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এই ঘটনার খবর চাউর হতেই এলাকার মানুষ ভিড় জমায়। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয় বিসিসিএল এর খোলামুখ খনিতে দুর্ঘটনা ঘটেছে এবং উদ্ধার কাজ চলছে। এখানে মানে ইয়ে হয়েছে, মানুষ দাবাইছে, আমি এসেছিলাম, আইলুম এখানে দেখতে। আধ ঘন্টা আগে আমি এখানে এসেছি। যখন আমি এসেছি তখন শুনলাম কি 2টা বডি এখান থেকে বার করেছে,
পরে মানে হোস হয়েছে এলএম হসপিটাল নিয়ে গেছে। কটা রিকভারি হয়েছে বডি টোটাল? আমি তো কতজন ছিল ভিতরে? আমি যখন এসে তখন শুনলাম দুটাই মানে নিয়ে গেছে এলএম হসপিটালে। পরে হোসে এটা কোন গলিয়ারি? কোন গলিয়ারি? এটা বর্ডার কলিয়ারি। কি করতে এসেছিল এরা? আর এখান থেকে মাছ থেকে কয়লা নিকালে। সকাল থেকে আমি অফিসিয়াল কাজে ছিলাম ডিউটিতে, হঠাৎ শুনলাম যে এরকম স্লাইড হয়েছে একটা পরিত্যক্ত বিসিসিএলের একটা সাইড আছে বড়িরাজ সাইড বলে, সেই সাইডে একটা ধস হয়েছে। পরবর্তীতে লোকমুখে শুনতে পেলাম যে ওখানে কেউ চাপা পড়ে গেছে ওখানে আর কি। মানে কতজন আছে না আছে সেই বিষয়টা এখনও পরিষ্কার নয়, কিন্তু সেখানে আমরা যাই, আমি গেছিলামও, জায়গাটা দেখতেও গেছিলাম, 2-4 জন 10 জন লোকজনও ছিল সেই ক্ষেত্রে। এবার সেই জায়গাতে গিয়ে যেটুকু দেখলাম যে হয়তো একটা সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এই জায়গাটা পুরো বিচ্ছিন্ন একটা জায়গা। বুড়িরা যে রোড, ওই রোড সাইড থেকে প্রায় 200-250 ফুটের নিচে তাদেরকে নেমে থাকতে হবে। আমার মনে হয় যে যারা এখানে এসছে বা এই কয়লা তোলার প্রয়াস করেছে, তো এখানে যেমন ওই জায়গাতে বিসিসিএলের মেশিন যাওয়াটা খুব মানে দুঃসাধ্য ব্যাপার। ওখানে বিসিসিএলের তরফ থেকেও বারবার মাইনিংয়ে যত ইলিগাল মাইনিং আছে সেটা ভতাবারও চেষ্টা করা হচ্ছে, ব্যারিকেড করা হচ্ছে। এর আগে আমরা কাঁটাতারের বেড়াও দিয়েছিলাম সেক্ষেত্রে। এই বিভিন্ন রকম করার পরেও আজকে যেটা শুনলাম, এখন জানি না যে লাস্ট পর্যন্ত কতটা কি দাঁড়ালো, তবে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। আসানসোলের বিসিসিএল এর দামাগড়িয়া বডিরা কয়লা খনিতে অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে ধসে চাপা পড়ে 3 জনের মৃত্যু হয় এবং 2 জন গুরুতর আহত হয়। এই ঘটনার পর এদিন অর্থাৎ বুধবার পুলিশ প্রশাসন ও বিসিসিএল এর নিরাপত্তা রক্ষে সিআইএসএফ এর দল যৌথ উদ্যোগে বডিরা এলাকায় সচেতনতা শিবির চালায়। দুর্ঘটনার পর চোখ খোলে প্রশাসনের। দুর্ঘটনার সময় দেখা যায়নি কুলটি থানার কোনো বড় আধিকারিক বা সিআইএসএফ এর কর্মীদের, এমনকি ময়না তদন্ত হয়নি মৃতদেহের। এদিন কুলটি থানার চৌরঙ্গি ইনচার্জ কার্তিক ভুঁই এবং সিআইএসএফ এর আধিকারিকরা এলাকায় যান এবং এলাকার মানুষদের সচেতন করেন যে এই খনিটি বিপজ্জনক অবস্থায় রয়েছে, যাতে কেউ এই খনিতে প্রবেশ না করেন। তবে বিরোধীদের দাবি, এই খনি থেকে শয়ে শয়ে মোটর সাইকেল অবৈধ কয়লা বহন করে রাস্তায় যাচ্ছে, তখন পুলিশ প্রশাসন চুপ করে থাকেন, এমনই অভিযোগ করা হচ্ছে। फालतू जो डेंजरस जगह है उस जगह में ना उतरे, ताकि ये जीवन का आप लोग का रिस्क है। क्यों अवेयरनेस क्यों होता है? अवेयरनेस कर रहा है, जो नीचे उतर जाता है ना, तो इसीलिए, और कुछ नहीं। कल कोई घटना घटी थी? चलिए कल कोई घटना घटी थी? चलिए 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 कल जो 3 लोगों की मौत हुई थी माइंस में, चलिए उनका बॉडी का पीएम क्यों नहीं हुआ? चलिए 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 उनका बॉडी का पीएम क्यों नहीं हुआ? कल जो माइंस में चलिए चलिए कोई एफआईआर कर रहा है बीसीसीएल की ओर से? बीसीसीएल की ओर से कोई एफआईआर किया जा रहा है? উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসিএল নিউজ। হুগলির সিঙ্গুরের আগামী 18ই জানুয়ারি আসছেন প্রধানমন্ত্রী। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এদিন সিঙ্গুরের মানুষদের সভার আমন্ত্রণপত্র বিলি করেন এবং সভাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 18ই জানুয়ারি হুগলির সিঙ্গুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। স্বাভাবিকভাবেই রাজ্যে বিজেপি নেতাকর্মীদের পাশাপাশি হুগলি জেলার বিজেপি নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর এই সভার জন্য বাড়তি কিছু আশা করছেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এই সভা নিঃসন্দেহে হুগলি জেলার বিজেপি নেতাকর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে এবং শক্তি যোগাবে বলে রাজনৈতিক মহলের ধারণা। এদিন সিঙ্গুরের এই সভাস্থল পরিদর্শনে এসেছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি সিঙ্গুরের বাসিন্দাদের সভায় আমন্ত্রণপত্র বিলি করেন, সিঙ্গুরের বাসিন্দাদের সাথে কথা বলেন। কি বলছেন সিঙ্গুরবাসীর সঙ্গে কথোপকথনে শুনুন। পিছিয়ে আছো, তোমার মোবাইলটা পুরো আসছে, পিছিয়ে এসো, সবাইকে কাজ করতে দাও, পিছিয়ে এসো, পিছিয়ে এসো, মোবাইলটা উপরে তোলো, সবার ছবি আসবে। আবার সিঙ্গুরের শিল্পের সম্ভাবনা জোরদার করা হবে বলে জানান তিনি। অন্যদিকে সিঙ্গুরের সুকান্ত মজুমদারের আশাকে কটাক্ষ করে বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না কি বলছেন শুনুন। সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার জন্য আমন্ত্রণপত্র বিলি করতে সিঙ্গুরে এসেছিলেন। সিঙ্গুরে এসে তিনি অত্যন্ত ভাট বকতে শুরু করেছেন। আসল উনি জানেন না কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এবং দিল্লি রোডের ওপর যেভাবে কলকারখানা 2011 পর হয়েছে তা উনি চোখে দেখতে পাচ্ছেন না। আসল ওনার চোখের নিশ্চয়ই দোষ আছে। চিকিৎসা করে হাই পাওয়ার চশমা নিলে এইসব কলকারখানা দেখতে পাবে। আর সুকান্ত মজুমদারের জানা উচিত, আমরা শিল্প বিরোধিতায় কখনোই ছিলাম না। আমাদের 3-4 ফসলি জমি জোর করে কেড়ে নেওয়াই ছিল এর প্রতিবাদ। সিঙ্গুরের বুকে নরেন্দ্র মোদী কেন, অনেক তাবৎ নেতারাও এসেছিলেন। সিঙ্গুরের মানুষের
মনের যে চিঁড়ে সে চিঁড়ে ভেজাতে পারেনি। আর সুকান্ত মজুমদার তো ছোটোখাটো লিডার, সে কোনোদিনই পারবে না। আর উনি বলেছেন বেচারাম মান্না গুন্ডা। জেনে রাখবেন, বেচারাম মান্না যদি গুন্ডা হতো তাহলে সুকান্ত মজুমদার নির্ভয়ে সিঙ্গুরে চলাফেরা করতে পারতেন না। আর উনি বলেছেন যে কারখানার মালিকদের সঙ্গে টাকা নেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সুকান্ত মজুমদার যদি সত্যিকারই বাপের বেটা হয়ে থাকে তাহলে একটা প্রমাণ করে দেখাক যে কোনো কারখানার মালিকের সাথে তোলাবাজি করা হয়েছে। আসল ওদের ভাট যুক্তি। আর যাদেরকে বাড়িতে ওরা নেমন্তন্ন করতে যাচ্ছে তারা আমাদের আন্দোলনও ছিল না, তারা আগে সিপিএম করতো, এখন সবাই বিজেপি করছে, তো অসুবিধে নেই। তো ঘটনা হচ্ছে যে এইরকম মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে আগামী দিন সিঙ্গুরের মানুষ আরও ভালো করে জবাব দেবে। তার কারণ সুকান্ত মজুমদাররা, নরেন্দ্র মোদীরা, এরা ভোট হলে মানুষের সাথে দেখা যায়, আর আমরা সারা বছর মানুষের হয়ে কাজ। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। মকর সংক্রান্তি উপলক্ষে সকাল থেকে হুগলি জেলার বিভিন্ন গঙ্গার ঘাটে স্নান করতে ভিড়, পুলিশের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি। আজ মকর সংক্রান্তি, গঙ্গাসাগরের পাশাপাশি হুগলি জেলার বিভিন্ন গঙ্গার ঘাটে সকাল থেকে স্নান করতে দেখা গেল বহু মানুষকে। তেমনি ত্রিবেণী গঙ্গার ঘাট, সপ্তর্ষি গঙ্গার ঘাটে ছিল মানুষের ভিড়। শুধু ত্রিবেণী বা জেলা নয়, বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই গঙ্গার ঘাটে স্নান করতে আসেন। বাঁশবেড়িয়া পৌরসভা মগরা থানা পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা রাখা হয়েছিল। বিভিন্ন জায়গায় পসরা নিয়ে বসেছিল দোকানদাররা। আজকে মকর সংক্রান্তি, আমরা ত্রিবেণী ঘাটে চান করতে এসেছি, প্রত্যেক বছরই আসি। এই ঘাটে কেন আসা? আরো তো অন্য ঘাট রয়েছে বা গঙ্গাসাগর। এইটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম ঘাট, ওই জন্য এই ঘাটেই আসি। কত বছর ধরে আসছেন এখানে? 5-6 বছর। কোথা থেকে এসছেন? শ্রীরামপুর। রাজেশ দেবনাথের রিপোর্ট LMCL নিউজ। এখন সময় ৭০টা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। প্রবীণ ও শারীরিক অসুস্থদের শুনানি কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই, এমনই কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তা সত্ত্বেও দেখা যাচ্ছে শুনানি কেন্দ্রে প্রবীণ ও অসুস্থদের ভিড়, স্বাভাবিক কারণেই ক্ষোভ। তাই 1 দশক পর রাজ্য রাজনীতিতে আবারও সিঙ্গুর। আগামী 18 জানুয়ারি সিঙ্গুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। সিঙ্গুরবাসী শিল্পের দাবি তুলবেন প্রধানমন্ত্রীর কাছে, এমনই খবর। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। আগামী 17 জানুয়ারি থেকে বেলঘরিয়া ব্রিজের মেরামতের কাজ শুরু হবে, যার ফলে বন্ধ থাকবে ব্রিজ। সমস্যায়
হকাররা। পূর্ব রেলের পক্ষ থেকে বেলঘড়িয়া উড়ালপুলে স্বাস্থ্য পরীক্ষা করার পর দেখা যায় রেলের ট্রাকের উপরে যে একদিকে আছে 5টি, অপর দিকে আছে 7টি গার্ডার। সেই গার্ডার এবং সেই জায়গার স্বাস্থ্য খারাপ অবস্থায় রয়েছে। খুব জরুরি ভিত্তিতে এবং তৎপরতার সাথে ওই ব্রিজের কাজ করার প্রয়োজন। রেলের পক্ষ থেকে প্রশাসনিক স্তরে বারবার করে আলোচনা করা হয়। এরপর ডিসেম্বর মাসের 23 তারিখে উচ্চ পর্যায়ে বেলঘড়িয়া ব্রিজের পরিদর্শনে আসে রেলের কর্তৃপক্ষ। আরপিএফ, এমডিএ, পিডব্লিউডি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে উচ্চ পর্যায়ে পুলিশ কর্তৃপক্ষ, কামারহাটি পৌরসভার, উত্তর দমদম পৌরসভা এবং পিডব্লিউডি যৌথভাবে ব্রিজের কাজ শুরু করার জন্য তারা পরিদর্শন করে। এরপরে 26 ডিসেম্বর দুপুরবেলায় কামারহাটি পৌরসভায় উচ্চ পর্যায়ের সভা হয়। সেখানে রেলের ইঞ্জিনিয়ার, উচ্চপদস্থ আধিকারিক এবং পিডব্লিউডি কে এমডিএ, আরপিএফ, ব্যারাকপুর পুলিশ কমিশনারের উচ্চ পর্যায়ে পুলিশ প্রতিনিধি দল, কামারহাটি পৌরসভার ইঞ্জিনিয়ার এবং উত্তর দমদমের প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা হয়। পূর্ব রেলের কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিফিকেশন করা হয় এবং ব্যারাকপুর পুলিশ কমিশনের পক্ষ থেকে এসডিওর পক্ষ থেকে নোটিফিকেশন করা হয়। আগামী 17 জানুয়ারি থেকে বেলঘড়িয়া ব্রিজের কাজ শুরু হবে এবং তার জন্য বেলঘড়িয়া ব্রিজ বন্ধ হয়ে যাবে। ফলে সমস্যায় পড়তে হবে উত্তর দমদম অঞ্চল ও কামারহাটি পৌর অঞ্চলের মানুষের। তার পাশাপাশি বেলঘড়িয়া ব্রিজের নিচে যে সমস্ত হকার আছে দুপ্রান্তে পূর্ব দিক এবং পশ্চিম দিকে, সেই হকাররাও সমস্যার মুখে পড়বে, কারণ তাদের দোকান বন্ধ হয়ে যাবে। সমস্যার মধ্যে দেখুন, দু চার দিনের ব্যাপার হতো তাহলে সমস্যাটা খুব একটা হতো না, কিন্তু যেহেতু শুনছি আমরা 3 থেকে 4 মাসের ব্যাপার, সেটা 6 মাসও গড়াতে পারে। নিজেরাই যখন 3-4 মাস বলছে, এটা আরও বেশি করে ধরতে হবে। এই 3-4 মাস বন্ধ থাকলে আমরা তো দিন আনা দিন খাওয়া লোক, আমাদের তো একটু সমস্যার মধ্যে পড়তেই হবে। এটা যদি একবেলা করে কাজ হতো, একবেলা করে আমাদের করার মতো কোনো ব্যবস্থা করে দিত, একবেলা বন্ধ থাকলে একবেলা আমরা কোনো রকম কিছু করতে পারলাম। দেখুন, বেলঘড়িয়া আরবির যে অবস্থা, তাতে আমাদের জানা এই ব্রিজ মেরামতি করার প্রয়োজন অবশ্যই আছে। তো আমরাও চাইছি যে এই ব্রিজ সংস্কারের কাজ হোক। পাশাপাশি এটাও আমরা প্রশাসনের কাছে বার্তা রাখবো, যাতে আমাদের এই হকার ভাইরা যারা রোজ আনে, রোজ খেটে খায়, তাদের দিকেও ভাবনা চিন্তা করার এবং তারাও যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। প্রিয় রিপোর্ট, এলএমসিএল নিউজ। ডোমজুড়ের সরস্বতী ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হাওড়ায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। ডোমজুড়ের সরস্বতী ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে এদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। 2 কিলোমিটার দূর থেকে কালো ধোঁয়ার স্তম্ভ নজরে আসে। এই ঘটনায় আশেপাশের কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানার কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে দমকলের ইঞ্জিন নিয়ে পৌঁছায় দমকল কর্মীরা। তবে দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার এক আধিকারিক জানান, ড্রাম থেকে কেমিক্যাল ঢালার সময় কোনোভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হলেও কোনো আহত কিংবা মৃত্যুর ঘটনা ঘটেনি। দেবকুমার দে রিপোর্ট, এলএমসিএল নিউজ। ভাটপাড়া পানি ট্যাঙ্কি মোড়ে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। উদ্ধার আগ্নেয়াস্ত্র। কোথা থেকে এবং কি উদ্দেশ্যে তার কাছে আগ্নেয়াস্ত্র, তদন্তে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে উত্তর 24 পরগনার ভাটপাড়া থানার অন্তর্গত পানি ট্যাঙ্কি মোড়ের কাছে বিএল নম্বর 22 হাউস নম্বর 25/1 আচমকা অভিযান চালায় পুলিশ। সেখান থেকে সন্তোষ কুমার সাউ নামে এক ব্যক্তিকে 5 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাগাজিন ও একটি 7.65 mm আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে। এদিন তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে তার হাতে এলো এবং কি উদ্দেশ্যে সে এই আগ্নেয়াস্ত্র সঙ্গে রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। দেখুন, ভাটপাড়াকে তৃণমূল অস্ত্রগার তো বানিয়ে দিয়েছে। বম, বারুদ, পিস্তল সবটাই ভাটপাড়ায়। আপনি জানেন যে ভাটপাড়া থানার মধ্যেই পড়তো ওই আপনার 35 নম্বর ওয়ার্ডে একটা অস্ত্র কারখানাও ধরা পড়েছিল। এখন হয়তো অস্ত্র কারখানা আবার চালু হয়েছে। তো এই সরকার অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় অস্ত্র এখানে কোনো অভাব নেই। এবার ধরুন, কিছু পুলিশ অফিসার ভালো হয়, তারা নিজের কাজটা করতে চায়। আবার কিছু পুলিশ অফিসার যারা ভালো করতে চায় তাদেরকে ভালো করতে দেওয়া হয় না। পশ্চিমবাংলায় ডিএ না পাওয়ার পরেও যেভাবে পুলিশ কিছু অংশ দালালি করে সরকারের, তাতেই অপরাধীরা মন বেড়ে গেছে। যে অপরাধীরা পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতো, সেই অপরাধীরা বাহাল তবিয়তে ড্রাগ বিক্রি করে, সেই অপরাধীরা বাহাল তবিয়তে আর্মস বিক্রি করে বা আর্মসের কারবার করছে, বমের মশলা বিক্রি করছে। আচ্ছা, আপনি একটা যদি দেখবেন, এই যতগুলো ধরা পড়েছে ঘুরে ফিরে পার্থভূমিকের আশেপাশের লোক ধরা পড়েছে। এই আপনি যদি দেখেন 2-3 বছর আগে আপনি বাইক কিসের নিতেন? যেখানে খুন হয়েছে, এখানে গুলি মেরেছে, এখন তার সেই বাইক নেন না কেন? সেই ঘটনাগুলো ঘটছে না।
এখন পুলিশ রাস্তায়, পুলিশ অস্ত্র উদ্ধার করছে, সেই বাইক নিতে আসছেন। আমরা গর্বিত, প্রশাসন রাস্তায় আছে, প্রশাসন কাজ করছে। আগামী দিনে ভাটপাড়ায় আর কোনো এইসব অশান্তি পুলিশ খুঁজেও আর আগ্নেয়াস্ত্র খুঁজে পাবে না। অস্ত্র কোথা থেকে আসছে, কারা? দেখুন, এটা আপনি জানেন না অস্ত্র কোথায় তৈরি হয়? অস্ত্র তৈরি হয় বিহারে, জানেন না? সব বিহারে এটা জানে, এই সব অস্ত্র তৈরি হয় বিহারে। আমাদের পাশের রাজ্য, ওখান থেকে মাল ঢোকে। কিন্তু আমাদের এদিকে আমরা খুব গর্ব অনুভব করছি যে আমাদের লোকাল থানা, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণভাবে রাস্তায়, সম্পূর্ণভাবে পুলিশ এই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করছে। সেই জন্য এখন আর আপনারা খুন, গুলিতে আহত এইরকম ঘটনা শুনতে পাচ্ছেন না। কয়েকদিন আগে তো বেশ গোলাগুলি হলো ভাটপাড়াতে। কেউ আহত হয়েছে? হয়নি। আপনাকে কেন বলছি, এই যে খুন হয়েছে শুনতে পাচ্ছেন, হচ্ছে না। ওই জন্যই হচ্ছে না, পুলিশ সক্রিয়। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। ভাঙা পা, অসুস্থ শরীরে চুঁচুড়ার শুনানি কেন্দ্রে বৃদ্ধ দম্পতি। জীবনে এত বিরক্ত কিছুতে হয়নি বলে SIR এর শুনানিতে এসে ক্ষোভ বৃদ্ধার। জীবনে এত বিরক্ত কিছুতে হয়নি, SIR শুনানিতে এসে ক্ষোভ উগড়ে দিলেন বৃদ্ধা। ভাঙা পা, অসুস্থ শরীর নিয়ে গ্যাটের কড়ি খরচা করে চুঁচুড়ার শুনানি কেন্দ্রে আসতে হয়েছে বৃদ্ধ দম্পতিকে। নির্বাচন কমিশন জানিয়েছিল যারা প্রবীণ ও শারীরিক অসুস্থ আছেন তাদের শুনানি কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই শুনানি হবে। চুঁচুড়া বিধানসভার জীবনপালের বাগানে শুনানির প্রথম দিন থেকেই দেখা যাচ্ছে প্রবীণ নাগরিকদের হয়রানির ছবি। কখনো দেখা গিয়েছে হুইল চেয়ারে বসে শুনানি কেন্দ্রে আসতে, আবার কখনো বা ব্রেইন স্ট্রোকের পেশেন্টকে শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে। এবার দেখা গেল হুগলি চুঁচুড়ার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিত্র দম্পতিকে। 77 বছর বয়সী স্ত্রী শিকা মিত্র শুনানির ডাক পেয়ে এসেছিলেন। বয়সের ভারে লাঠি হয়েছে তার সঙ্গে, বৃদ্ধের 2 পা ভাঙা, ক্র্যাচ নিয়ে হাঁটতে হয়, কানে কম শোনেন, তারপরেও শুনানি কেন্দ্রে আসতে হয়েছে। বৃদ্ধা শিকা মিত্র জানান, জীবনে এত বিরক্ত আগে কখনো হননি। ক্ষোভ উগড়ে দিয়ে কি বলছেন তিনি, শুনুন। আমাদের বলা হচ্ছে যে এটা যদি না যাওয়া হয় তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, পেনশন বন্ধ হয়ে যাবে। এটা এক ধরনের থ্রেট। তো এটা এই সমস্ত বয়সের মানুষদের দিয়ে কি হবে আমি তো বুঝতে পারছি না। সেই ভয়তে আমাকে আসতে হচ্ছে। আমি হয়তো ভোটের সময় অসুস্থই রইলাম, দিতেই পারলাম না ভোট, তাতে ফায়দাটা কি হচ্ছে? হ্যাঁ, এইসব নানা টেনশন আমাদের উপর দিয়ে যাচ্ছে। এটা কি মানে কি কতটা মানবিক আমি ঠিক চিন্তা করতে পারছি। মানে আমরাও তো ভোট দিই, তাহলে আমাদের দিকটা কেন ভাবলো না? 2002-এ ভোট দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম, ভোটার লিস্টে নামও আছে। তারপরেও এইভাবে হ্যারাসমেন্ট করা। বলবো বলো তো, আমি বুঝতে পারছি না। আমি না কানে শুনতে পাই না ভালো, আর বয়স আমার অনেক, আমার 87, 87 বছর বয়স। তুমি বলো, কিন্তু তোমার সার্ভিস রেকর্ডে 90। আর 2 পাই আমার ভাঙা, বুঝছেন? এইখানে এসে উনি করে দিয়ে গেছিলেন। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। প্রায় 1 দশক পর রাজ্য রাজনীতিতে আবারও সিঙ্গুর। আগামী 18 জানুয়ারি সিঙ্গুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। সিঙ্গুরবাসী শিল্পের দাবি তুলবেন প্রধানমন্ত্রীর কাছে, এমনই খবর। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের এবং 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য 15 কোটিরও বেশি শ্রমদিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি।
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। বাঁশবেড়িয়া কার্তিক পুজোর সেরার পুজো পুরস্কার বিতরণী হয়ে গেল রথতলা সন্তান সঙ্গে দ্বিতলা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সংবাদ মাধ্যমের উদ্যোগে এবং সকলের সহযোগিতায় বাঁশবেড়িয়ার কার্তিক পুজো উপলক্ষে সেরা পুজোর সন্ধানের পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছিল। পুজোর প্রথম দিন বাঁশবেড়িয়া শাহগঞ্জ, কেওটা, ছাপ্পুকুড় এলাকায় তাদের বিচারকরা বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখেছেন। তাদের বিচারে যে সকল পুজো কমিটি প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে সেসব পুজো কমিটিদের হাতে বাঁশবেড়িয়া রথতলা সন্তান সঙ্গে দ্বিতলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন বিচারক শিক্ষিকা মৌমিতা ঘোষ, সাংবাদিক স্বপন দাস, বিচারক রিঙ্কু দেবনাথ সহ অন্যান্যরা। এদিন প্রথমে উদ্বোধনীয় সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী অদ্রিজা দেবনাথ। পরে উপস্থিত অতিথি বরণ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চাঁদদানি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। চাঁদদানিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়ে গেল সামাজিক কর্মসূচি। শীতের আবহাওয়ায় প্রচুর মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন চাঁদদানি বিধায়ক অরিন্দম গুইন, পৌরপ্রধান সুরেশ মিশ্র, শ্রীকান্ত মণ্ডল সহ অন্যান্যরা। নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সঞ্জীব সিং তার বক্তব্যে জানিয়েছেন সমাজসেবামূলক কাজ তারা করে থাকে। আমি এটাই বলতে চাই কি আজকে আমাদের মাননীয় বিধায়ক শ্রীমান অরিন্দম গুইন আর আমাদের পৌরপ্রধান শ্রী সুরেশ মিশ্রা তথা চাঁদদানি টাউন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বতে আজকে একটা বড় প্রোগ্রাম সাকসেসফুল হলো। এরম শীত বস্ত্র বিতরণ এরম নয় কি এটা প্রথম হলো। এই কিছুদিন আগে 150 মতন কম্বল আমাদের 11 নম্বর ওয়ার্ডে বিতরণ করা হয়েছে। ওর কিছুদিন আগে চাঁদদানি পলতাঘাটে 300-র ওপর কম্বল বিতরণ হয়েছে। এরমভাবে বিভিন্ন জায়গায় আমাদের এরম কম্বল বিতরণ আর যেটা সামাজিক কার্য আমরা সবসময় তৃণমূল কংগ্রেসের সৈনিক মানুষের পাশে আছি, এরম করতেই থাকি। এখানে তো বিধায়ক এর আগে তো আপনি প্রত্যেকটি বাড়ি বাড়ি কম্বল দিয়েছেন। হ্যাঁ, রাস্তাঘাটেও দেখেছি যে ফুটপাতে মানুষের শুয়ে আছে, তাকে কম্বল দিয়ে চলেছে এখানে। একদম কি বলবেন? বলার কিছু নেই, এটা ওই মানুষেরই আশীর্বাদে আজকে আমাকে কাউন্সিলর করেছে। তারপর আমাদের যে নেতৃত্বগুণ আছেন ওনাদের
নেতৃত্বর আন্ডারে আমরা ওনাদের সঙ্গে সব সময় ওনাদের থেকে আমরা ভালো শিক্ষা নিই কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে, কিভাবে মানুষের সেবা করতে হবে। আর আমাদের এটাই ধর্ম কি আগে মানুষের সেবা করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। তো আমরা বিভিন্ন রকমে সব সময় এরকম চেষ্টা করি কীভাবে আমরা মানুষকে সুযোগ দিতে পারি, ওদের অসুবিধায় কাজে লাগতে পারি। না, কম্বল দান ছাড়াও দেখা যায় যে 12 মাস বিভিন্ন রকম সমাজমূলক কাজ করে। হ্যাঁ, 100 বার আমাদের চাপদানিতে আপনি বলতে পারবেন 12 মাস কি বলবো আপনাকে, প্রত্যেক দিন আপনি বলতে থাকবেন কি কিছু না কিছু সামাজিক কার্য হতে থাকে, কিছু না কিছু হতেই থাকে। এই কদিন আগে যেরকম বই, তারপর এক্সাম বোর্ড, এক্সাম মেটেরিয়াল সবই বিতরণ করা হয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এটা প্রত্যেকবারই করা হয়। এরমভাবে পুজোতে কিছু হলে পূজন সামগ্রী হলো, ঠান্ডায় শীত বস্ত্র, এরমভাবে আমরা সব সময় যেরমভাবে পারি মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। এই নতুন বছরে প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। হুগলিতে সভা করবেন প্রধানমন্ত্রী, রাজনৈতিক মহলে গুঞ্জন। সিঙ্গুরে কি আবার শিল্পের সম্ভাবনা তৈরি হচ্ছে? সিঙ্গুরবাসী প্রধানমন্ত্রীর কাছে শিল্পের দাবি জানাবে বলে খবর। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে আবার কি হুগলির সিঙ্গুর উঠে আসছে? আগামী 18ই জানুয়ারি হুগলির সিঙ্গুরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। টাটার ন্যানো কারখানার জায়গাতেই তিনি সভা করবেন। কারখানার বন জঙ্গল পরিষ্কার করে মঞ্চ বেঁধে প্রধানমন্ত্রীর সবার জন্য উপযুক্ত করে গড়ে তুলতে ব্যস্ত রাজ্য ও জেলা বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যে রাজ্য বিজেপি নেতৃত্বরা বেশ কয়েকবার কাজের তদারকি করে গিয়েছেন। 2006 সালে তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কৃষি আমাদের ভিত্তি, শিল্প ভবিষ্যৎ এই স্লোগান তুলে 2008 সালে সিঙ্গুরে জমি অধিগ্রহণ করে ভারতবর্ষের সর্ববৃহৎ শিল্প সংস্থা টাটা গোষ্ঠীকে দিয়েছিলেন ন্যানো কারখানা তৈরি করার জন্য। কারখানা তৈরির প্রায় 70% কাজ হয়ে যাওয়ার পর নানান কারণে টাটা গোষ্ঠী সিঙ্গুর ছেড়ে ন্যানো কারখানা গুজরাটের সানন্দে নিয়ে যেতে বাধ্য হয়। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। 2006 আর 2026 আরও একটি বিধানসভা ভোট আসতে চলেছে। সিঙ্গুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে হুগলি নদী প্রবাহিত হচ্ছে। এই 20 বছর গঙ্গা থেকে বয়ে গিয়েছে অনেক জল, কিন্তু সিঙ্গুরের ওই জমিতে চাষ হয়নি আর শিল্পও হয়নি। সিঙ্গুরের মানুষ স্বপ্ন দেখছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর হাত ধরে আবার সিঙ্গুরে যেন টাটা ফিরে আসে, কারখানা করে। তাহলে অনেক শিক্ষিত বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে। অন্তত এই দাবি করবেন সিঙ্গুরের বাসিন্দারা প্রধানমন্ত্রীর কাছে, এটাই শোনা যাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই বলছেন স্থানীয় মানুষজন। কি বলছেন তারা শুনুন। আমি বলছি যে এখানে একটা কিছু ফ্যাক্টরি হওয়ার জন্য আমার জমিতে আগিয়ে দেওয়া রয়েছে। কোথায় জমি ছিল আপনার? আমার বাড়িতে গোপালগড় মৌজা। কতটা জমি ছিল? আছে জমি 12 কাঠা মতো পড়েছিল। জমির ক্ষতিপূরণ নিয়েছিলেন তখন? হ্যাঁ। আর জমি ফেরত পেয়েছেন? ওই কাগজে কি হবে, মানে কোনো মূল্য আছে? আচ্ছা, এমনি জমিটা হাতে পাননি? আমার চাষও হয় না তো? আমরা যখন জমি দিয়ে দিয়েছি পয়সা পেয়ে গেছি, আবার তার উপরে লোভ করবো কেন? তিমনি জমি নেওয়ার জন্য হুটোপাটি করে জমি আটকে তাড়া করলো টাটাকে যখনই তাড়া করলো তখন সবারই চিন্তা ধরে গেছিলো যে টাটা আর কোনোদিন আসবে না, আর আমাদের ছেলেদের ভূত ভবিষ্যৎ সব নষ্ট হয়ে গেল। আমরা যদি নাই করতে পারি, কিন্তু আমার ছেলেরাও তো করবে চাকরি। এখানে চাকরি করলে অনেক কিছু বেচাকেনা হতো, আর হতো চাষিদেরও ভালো হতো, সব কিছু হতো। কিন্তু দিদিমণি তাই দিল, আর কিছু করার নেই। এবার নরেন্দ্র মোদী আসছে, যদি কোনো বার্তা দেয় এখানে একটা শিল্প হবে, তখন আমরা আরো। অনেক রাজনৈতিক ব্যক্তিত্বদের ধারণা সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যে ক্ষমতায় নিয়ে আসতে সাহায্য করেছে। হুগলি জেলায় এত জায়গা থাকতে প্রধানমন্ত্রী তার সভা করার জন্য কেন টাটার ওই জমিকেই বাঁচলেন? তবে কি সিঙ্গুরে আবার শিল্পের কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে? এটাই এখন বড় জিজ্ঞাসা। সিঙ্গুর থেকে টাটা চলে যাওয়ায় হতাশ হয়েছিলেন শাশ্বত ব্যানার্জির মতো যুবকরা। কি বলছেন শাশ্বত ব্যানার্জি শুনুন। আমরা তো চাইছি সবসময় সিঙ্গুরে শিল্প হোক, কারণ সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর পর যে জায়গাটা উনি তৈরি করে দিয়ে গেছেন সর্ষের বীজ নাকি সব ছড়িয়ে দিয়ে, সেগুলো হয়তো তার বাড়িতে গিয়ে উঠেছে কিনা জানি না, তবে এখানে সর্ষের বীজও দেখছেন না দূর দূর পর্যন্ত। উনি বললেন কাশফুলও দেখতে পাচ্ছেন না, সেটা নয় দুর্গা পুজো। কিন্তু যুব সমাজকে ধ্বংস করে দিয়েছেন এই তৃণমূল সরকার। আমি মনে করি একটা পশ্চিমবঙ্গের জনগণ হিসেবে বা পশ্চিমবঙ্গবাসী হিসেবে, যুব সমাজ হিসেবে একটা মনে করি যে যুবদের কোন জায়গায় আছে, আজকের দিনে যুবদের কোন জায়গাটা আছে। তোলাবাজি করবে তৃণমূল করলেই চাকরি, তৃণমূল করলেই তোলাবাজি। এই যে দেখছেন, গতকালকেও দেখেছেন একজন মারা গেছে, গোলাগুলি চলেছে। সামান্য খেলাকে কেন্দ্র করেও গোলাগুলি, মানে এরকম তো ছিল না আমাদের পশ্চিমবঙ্গ। আমরা এই পশ্চিমবঙ্গ চাইনি, ওনাকে এই পশ্চিমবঙ্গের জন্য পরিবর্তন করে ওনাকে মুখ্যমন্ত্রী বানানো হয়নি।
আমরা মনে করি সিঙ্গুরে আবার শিল্প ফিরে আসুক, মানুষের কর্মস্থান হোক। তবে 18 তারিখ প্রধানমন্ত্রী সবার জন্য এখন জোর কদমে কাজ চলছে। প্রায় 70% কাজ হয়ে গিয়েছে সভাস্থল তৈরির। কি বলছেন সংগঠনের পক্ষ থেকে এই কাজ দেখাশোনার জন্য দায়িত্বে থাকা বিজেপি নেতা স্বরাজ ঘোষ? শুনুন। ভারতীয় জনতা পার্টির কাছে, তার সাথে আমাদের হুগলি জেলার যারা কার্যকর্তা আছি এবং হুগলি জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি সম্মানীয় গৌতম দা নির্দেশে আমি এখানে পুরো মাঠে যা সমস্ত কাজকর্ম আছে, যারা কন্ট্রাক্টর আছে, তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করছি। আজকে 4 দিন ব্যাপী এখানে পড়ে আছি। সিঙ্গুরের মানুষ, তার সাথে সিঙ্গুরের আশপাশের সমস্ত বিধানসভার মানুষ এখানে আসছেন। তারা একটাই দেখছে যে 2008 সালে বামফ্রন্ট সরকার যে জমি নিয়েছিল, যেখানে কারখানা তৈরি করতে পারিনি, কারণ তারা জমি অ্যাকোয়ার করার পর কারখানা সেট পর্যন্ত হয়ে গিয়েছিল। মমতা ব্যানার্জির অত্যাচারে এবং তাদের যে জমি আন্দোলন, সেই ভুল আন্দোলনে সমস্ত মানুষ মেতেছিল একটা সময়, কিন্তু আজকে বুঝতে পেরেছে সবটাই ভুল। সিঙ্গুরের মানুষ এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে সমস্ত জমিগুলো আমাদের হেলিপ্যাড হচ্ছে, যে হ্যাঙ্গার হয়েছে, মূল সভা হবে, এখানে 3 থেকে 4 লক্ষ মানুষের জনসমাগম এখানে ঘটবে। এখানে মানুষ তার জমির কাগজপত্র নিয়ে এসে আমাদেরকে দিয়েছে, প্রত্যেকে এনওসি দিয়েছে জমির জন্য, যে আমাদের জমিতে মোদিজিকে আনুন, মোদিজির মুখ থেকে। কারণ আমাদের যশস্বী প্রণম্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি একমাত্র পারেন। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে দুদিন ধরে ব্লুমিং বার্ডসের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। শরীর মন ফিট থাকলেই পড়াশোনায় মন আসে। আর শরীর ও মনকে সতেজ রাখতে ব্যান্ডেল ও আদিসপ্ত গ্রামের ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ডস গোটা বছর ধরেই ছাত্রছাত্রীদের নিয়ে নানান অনুষ্ঠান, খেলাধুলার আয়োজন করে থাকে পড়াশোনার পাশাপাশি। সেই খেলাধুলারই অঙ্গ হিসেবে দুদিন ধরে হয়ে গেল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ব্লুমিং বার্ডসের আদিসপ্ত গ্রামের বিদ্যালয়ের নিজস্ব ময়দানে। প্রথম দিন নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। দ্বিতীয় দিন ছিল ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন ইভেন্টে ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশ নেয়। ক্রীড়া প্রতিযোগিতায় সফল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। দ্বিতীয় দিনের এই ক্রীড়া প্রতিযোগিতা প্রসঙ্গে বিদ্যালয়ের এক শিক্ষিকা কি জানাচ্ছেন শুনবো। So today in Adi Shaptagram, there is an annual sports meet going on here, and it's the second day of annual sports we held here. Yesterday we had the first day of annual sports for the kids, and today we have the annual sports for the senior secondary students. To speak about the Blooming Bird School, our Blooming Bird School, besides teaching, we also encourage the students to participate in various cultural activities, be it the participation on sports or any other cultural activities like dance, music, yoga, and so on. We like the students to participate in various activities so that besides being the intellectual, they also will be trained in various other ways also. And the students are enjoying the sports. খেলা চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং ডিরেক্টর পিসি ঘোষ, রেক্টর রঞ্জু ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। এছাড়াও ছিলেন অভিভাবক অভিভাবিকারা। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 54%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।